আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আন্তর্জাতিক আইন সহ সীমান্ত নীতির তোয়াক্কা না করে রোহিঙ্গা সহ প্রায় 20,000 মানুষকে বাংলাদেশে জোর করে পাঠিয়েছে ভারত। প্রতিবেশী দেশের এমন অব্যাহত আচরণের মধ্যেই হতে যাচ্ছে সীমান্ত সম্মেলন। বিজিবির সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান মনে করেন এটি ভারতের ডিপ্লোমেসি দৈন্যতা, কারণ তারা চাইলেই বৈধ উপায়ে এই কাজটি করতে পারে। বিষয়টি সীমান্ত সম্মেলনে গুরুত্ব দিয়ে তোলা উচিত। দেখুন এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। এবছরের 14 জুন পুশিন বা জোর করে ভারত বাংলাদেশে বেশি সংখ্যক মানুষ পাঠায়। দিন-রাত মিলিয়ে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ 44 জনকে পুশিন করেছে। একই বছরের 16 জুলাই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পুশিন করেছে 55 জনকে। এখন এই সংখ্যা প্রায় 20,000। এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে, তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিন করেছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন এলাকা থেকে তাদের পুশিন করেছে ভারত। এসব বিষয়ে বিজিবির সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান মনে করেন প্রতিবেশী হিসেবে এটি ভারতের বৈরী আচরণ। সীমান্ত সম্মেলনে বিষয়টি সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। আমাদের তাদের পরিচয়টাকে ভেরিফিকেশন করতে হবে, করে আমরা নিশ্চিত করবো যে হ্যাঁ সে আমাদের দেশের লোক, তারপরে বর্ডারে এসে তাদেরকে আমরা টেক ওভার করবো। এটাই বলো, মানে যে পদ্ধতি আছে স্বীকৃত পদ্ধতি, এর পদ্ধতি যখন আপনি ভঙ্গ করছেন সেটা তো আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন হচ্ছে, মানবতা বিরোধী, আইন বিরোধী কাজ। এটা বেসিক্যালি তাদের, আমি বলবো যে ডিপ্লোম্যাসির দৈন্যতা। পুশিন সহ সীমান্ত অপরাধ বন্ধে প্রতিবেশী হিসেবে ভারতকে মানবিক হওয়া প্রয়োজন বলেও মনে করেন অনেকে। এআর বাদল, আরটিভি, ঢাকা। জনরোষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে ভারত থেকে ফেরত পাঠানো উচিত। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুল ওয়াইসি মন্তব্য করেন। অনুষ্ঠানে সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাভাষীদের আটক ও ফেরত পাঠানোর বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, দেশকে সত্যি অনুপ্রবেশকারী মুক্ত করতে চাইলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত ছিল। তিনি দিল্লিতে বসে বিভিন্ন বক্তব্য দিয়ে ভারতের সমস্যা তৈরি করছেন বলেও অভিযোগ ওয়াইসির। ছাত্র জনতার অভ্যুত্থানকে সম্মান জানিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান এই মুসলিম নেতা। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ্বর। প্রতিনিয়ত বৃষ্টি আর সিটি কর্পোরেশনের উদাসীনতায় যেমন বাড়ছে সংক্রমণ, তেমনি মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। সারা দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 5 জন মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 311 জন। মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন ঢাকায় ও 2 জন রাজশাহীতে। এ নিয়ে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 21 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 100 জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 27,782 জনে। এমন অবস্থায় রোগীরা বলছে, কোনো এলাকায় ঠিকমতো ওষুধ না ছিটানোয় বাড়ছে এডিস বাহিত মশা। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন এবং কোন এলাকার রোগী বেশি আছে এই হাসপাতালে? মৃত্যু সকাল থেকেই আমরা ডিএনসিসি হাসপাতালে অপেক্ষা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, আজকে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কিন্তু 51 জন রোগী এখানে ভর্তি রয়েছে। এছাড়াও কিন্তু শিশু রোগীর সংখ্যা এখানে বেশি রয়েছে। শিশু এখন পর্যন্ত 29 জন শিশু রোগী এখানে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু 0 থেকে 3 বছর বয়সী শিশুদের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি। এছাড়াও গতকাল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মিটফোর্ড হাসপাতালে 2 জন এবং
আরেকটি হাসপাতালে আরও একজন মারা গিয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এছাড়াও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যদিও কিছুটা রোগী রয়েছে, তারপরেও ঢাকার বাইরের রোগীর সংখ্যা কিন্তু এখানে বেশি বলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা যেটি জানিয়েছে। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 28,000 প্লাস। এছাড়াও মৃত্যুর সংখ্যা কিন্তু গত কালকের যে 5 জনের মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যা দিয়ে কিন্তু 110 জনে কিন্তু মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এই বছরে কিন্তু বৃষ্টির সংখ্যা বেশি হওয়ার জন্য কিন্তু শহরগুলোতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হওয়ার জন্য কিন্তু ডেঙ্গু মশার উৎপাত বেড়েছে এবং সেই থেকেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও ডাক্তারদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এছাড়া নগর কর্তৃপক্ষ যেহেতু নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকার জন্য কিন্তু মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য কিন্তু এডিস মশা নিধনের জন্য যেই কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এই জন্যই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর প্রভাব বাড়ছে। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে শিশু রোগীর সংখ্যা বাড়ছে এবং জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই প্রভাবটি পড়ছে যে শিক্ষার্থীরা কিন্তু মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে, অনেক শিশুরা জ্বর নিয়েই কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিভাবকরাও কিন্তু এই ডেঙ্গু নিয়ে কিন্তু শঙ্কিত, তাদের যে শিশুরা তারা আক্রান্ত হয়ে পড়ছে এবং তারা চান যে এই ডেঙ্গুর প্রকোপ থেকে তারা যাতে বাঁচতে পারেন, এইটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। মিতু, এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেডিকেটেড হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চিকিৎসক ও অবকাঠামোগত সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পটুয়াখালীর কুয়াকাটার 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি। 24টি পদে কর্মরত আছে মাত্র 7 জন। নেই সার্জারি, ল্যাব, এক্স-রে সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি। হাসপাতাল ভবনের চারপাশে পড়ে রয়েছে ময়লা আবর্জনা। পাবলিক টয়লেটগুলো ভাঙাচোরা ও নোংরা। হাসপাতালটির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের পাটনা তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চিকিৎসকের বদলে কর্মরত আছেন একজন ফার্মাসিস্ট। নার্স ও স্টাফ সহ 24টি পদে আছেন 7 জন। নেই প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জামাদি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে শৌচাগার, ভেঙে পড়ে আছে দরজা। উপকূলীয় অঞ্চল কুয়াকাটার 1.5 লাখ মানুষের জন্য 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল এটি। 2012 সালে 4টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 1.5 লাখ বাসিন্দা ও পর্যটকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 3 একর জমির উপর নির্মিত হয় এই হাসপাতাল। অপারেশন তো দূরের কথা, পাওয়া যাচ্ছে না সর্দি কাশিরও ঔষধ। স্বাস্থ্যসেবার চরম দুর্ভোগে স্থানীয়রা। উপায় না পেয়ে অনেকেই চিকিৎসা নিতে যাচ্ছেন 22 কিলোমিটার দূরের কলাপাড়া উপজেলায়। মেডিকেল তো আছে, থাকলেও কাজ হয় না, কোনো ডাক্তার নাই জায়গায়। অনেকে ডেঙ্গু হয়, কোনো চিকিৎসা নাই, তারপর কোনো ডাক্তার নাই। 20 শয্যার হাসপাতালের কোনো বেডই ব্যবহৃত হচ্ছে না। 6 জন চিকিৎসক থাকার কথা থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। 6 জন ডাক্তারের পোস্ট আছে, তার মধ্যে 4 জন হচ্ছে কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট পদে এবং 2 জন মেডিকেল অফিসার। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমরা ওখানে ডাক্তার পাইনি। অর্থাভাবে ঔষধের দোকানদার, হোমিও বা কবিরাজের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। এতে ভুল চিকিৎসার ঝুঁকিতে রয়েছে সেবাগ্রহীতারা। স্বাস্থ্যসেবা খাতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবের প্রতিফলন নেই বলে জানান স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV। ঊর্ধ্বগতির বাজারে নেই স্বস্তির কোনো খবর। বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম, মিলছে না 100 টাকার নিচে। আমদানির ঘাটতি না থাকলেও বিক্রেতারা বলছে বৃষ্টির কারণে পর্যাপ্ত সরবরাহ নেই। এমন অবস্থায় বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। ঊর্ধ্বগতিতেই চলছে চালের বাজার। গরিবের আমিষ খাদ্য ডিমের বাজারেও নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে। প্রতি ডজন 150 টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহ থেকে ব্রয়লার ও সোনালী দামও বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। ভোক্তারা বলছেন নজরদারির অভাবেই নিয়ন্ত্রণে নেই বাজার দর।
দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী আলোয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলোয়ান, বাজারে কোন কোন জিনিসের দাম বেশি বেড়েছে? মিতু, কারণ বাজারে বর্তমানে আমরা আছি। বর্তমানে সবজির দাম হচ্ছে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না কারণ বাজারে, এবং পাশাপাশি ডিমের দাম এবং অন্যান্য চালের দাম, ব্রয়লার মুরগির দাম সব কিছুর দামই কিন্তু ঊর্ধ্বগতিতে চলছে। পাশাপাশি চালের দাম কিন্তু বরাবরই ঊর্ধ্বগতির যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা করে এখনও চাল বহাল তবিয়তে আছে। আমরা কারণ বাজার ঘুরে, সবজির বাজার ঘুরে যে বিষয়টা দেখেছি, করলা দাম হচ্ছে 100 টাকা, এবং টমেটো, যেই টমেটোর দাম ছিল গত সপ্তাহে 150 থেকে 160 টাকা, সেই টমেটো আজ বিক্রি হচ্ছে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা পর্যন্ত। আর মাছের দাম যদি বলি, মাছের দাম আজকে এই সপ্তাহে 200 টাকার নিচে কোনো মাছে বিক্রি হচ্ছে না। পাঙ্গাস থেকে শুরু করে তেলাপিয়া এবং দেশি মাছ, এই মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি, এবং মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা মানুষ, তাদের কিন্তু একদম ধরাছোঁয়ার বাহিরেই কিন্তু ইলিশ মাছের বাজার। ইলিশ মাছ কিন্তু 1,500 থেকে 3,000 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। আর দেশি মাছের ভিতরে মলা, শুল, ট্যাংরা এগুলো কিন্তু 600, 800 এবং 500 টাকার নিচে কিন্তু কোনো মাছই পাওয়া যাচ্ছে না। আর আমরা যে বিষয়গুলো, শাকের দাম কিছুটা তুলনামূলক কম দেখা যাচ্ছে। যেই 30 থেকে 50 টাকার ভিতরে বিভিন্ন শাক আমরা দেখেছি ক্রেতারা কিনছে। ক্রেতারা যে বিষয়টা বলছে, যে বিক্রেতারা আসলে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে বৃষ্টির কারণেই বর্তমানে পণ্যদ্রব্য এবং শাকসবজি এবং পণ্যদ্রব্য কম আসছে, এই কারণেই হচ্ছে দাম বৃদ্ধি। কিন্তু ক্রেতাদের, যারা ক্রেতা, তারা কিন্তু অভিযোগ করছে শুধুই আসলে এরকম বৃষ্টির কারণে দাম বাড়ছে এরকমটা না, কোনো একটা সিন্ডিকেট হতে পারে এখানে দাম বৃদ্ধির পিছনে কাজ করছে। মিতু, এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ। আলোয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। 3 মাস বন্ধের পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হলেও পর্যাপ্ত মাছ আহরণ হচ্ছে না বলে অভিযোগ জেলেদের। গত বছর মাছ শিকার শুরুর প্রথম 10 দিনে 760 মেট্রিক টন মাছ আহরণ হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 741 মেট্রিক টনে। এদিকে মাছের উপর কেজি প্রতি সরকারের অতিরিক্ত লভ্যাংশ নেয় ক্ষুব্ধ জেলেরা। অনুকূল আবহাওয়া না হওয়ার কারণে মাছ আহরণ কম বলছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। রাঙামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। বহু আশা নিয়ে কাপ্তাই হ্রদে 3 মাস পর মাছ শিকারে নেমেছিলেন রাঙামাটির জেলেরা। এবছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় মাছ পাবার প্রত্যাশাও ছিল বেশি। টানা বৃষ্টি ও হ্রদে পানি বেড়ে যাওয়ায় কমেছে মাছের আহরণ, এতে হতাশ জেলেরা। কাপ্তাই হ্রদের 90% মাছ কাচকি, চাপিলা ও মলা প্রজাতির। সামনে মাছ আহরণ বাড়লে লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব বলছেন জেলেরা। পানি বৃদ্ধি হওয়াতে আমরা খুব খুশি হয়েছিলাম। এখন মাছের গুণতা মানে দেখতেছি খুব ছোট। বিভিন্ন জাতের বড় মাছ অন্য সিজনে পাওয়া যায়, কিন্তু এই সিজনে সব খাবিলা কোনো মাছ দেখা যাচ্ছে না। মাছের সাইজটা একটু ছোট, কিন্তু মাছ প্রচুর পরিমাণ মাছ আছে। বড় মাছ পাওয়া না গেলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাছগুলো এখনো বড় হয় না, আশা করি একটু যদি রোদের আলো পায়, আশা করি মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। মাছ যদি পরিপূর্ণভাবে হয় তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। চলতি বছর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয় মাছ শিকার। ছোট মাছে কেজিতে 1.5 টাকা এবং বড় মাছে 2 থেকে 3 টাকা বাড়ানো হয়েছে সরকারের লভ্যাংশ। এতে এরই মধ্যে 1,65,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছরের যেই 10ম দিনের যে ছিল সেটা হচ্ছে আপনার 760 মেট্রিক টন, এবং তার বিপরীতে 15 লক্ষ টাকা আপনার রাজস্ব আদায় হয়েছিল। আর এই বছরে 10ম দিনে আমরা দেখেছি যে 741 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে, এবং এর বিপরীতে 16 লক্ষ টাকা আদায় হয়েছে। আবহাওয়াটা কিন্তু বৈরী ছিল এবং অনেক জেলে কিন্তু পানিতে নামতে পারেনি, এবং একই সাথে যেহেতু একটা মাস আগে আমরা ল্যান্ডিং কার্যক্রম শুরু করেছি, মাছের প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা তারতম্য হবে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারত সীমান্ত ঘেঁষা কয়েকটি গ্রামে বন্য হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খাবারের সন্ধানে প্রতি রাতেই লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল, গুড়িয়ে দিচ্ছে সুপারি ও অন্যান্য গাছের বাগান, নষ্ট করছে ফসলি জমি। আক্রমণ থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। জামালপুরের বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। ভারতীয় সীমান্ত পেরিয়ে বকশীগঞ্জের গারো পাহাড়ে দল বেঁধে প্রবেশ করেছে 30 থেকে 35টি বন্য হাতি। সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া, সনাতনীপাড়া ও গারোপাড়া পাহাড়ে অবস্থান করছে তারা। খাবারের সন্ধানে সন্ধ্যা হলেই লোকালয়ে ঢুকে পড়ছে হাতিগুলো। এতে চরম আতঙ্কে রয়েছে পাহাড়ি জনপদের প্রায় 6000 মানুষ। হাতির আক্রমণের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। খোলা গাছ ভাঙে, ক্ষেত খোলা নষ্ট করে, এগুলা আমরা খুব কষ্ট মতে আছি। ঘর বাড়ি ভাঙতেছে, আমরা থাকার পেতেছি না, অশান্তির মধ্যে আছি। সরকারি লোক কোনো অভিজ্ঞতা নিতেছে না এদের। গ্রাম মুখ ঢোকার পরে তো মনে করেন বউ পোলাপান নিয়ে আমরা মা বাপ নিয়ে খুব ভয় ভীতিতে থাকি। এই মা ফসলটাতে আপনার গেলে আমরা কি করি খামো? সরকারের কাছে আমরা এটি আবেদন, আপনারা এই ক্ষয়ক্ষতিগুলা সমাধান করে দিবেন। বিভিন্ন এলাকায় যদি তাদের খাবারের সৃষ্টি করা হয় তাহলে এই হাতির আক্রমণ থেকে, উপদ্রব থেকে আমরা রেহাই পাবো। হাতি তাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখানে মানুষ এবং হাতি দ্বন্দ্ব নিরসনের জন্য প্রত্যেকটি বিট কার্যালয়ে 5টি 6টি এরকম করে হচ্ছে ইয়ারটি দল গঠন করা হয়েছে, যারা হচ্ছে হাতি সুরক্ষায় কাজ করে। হাতির আক্রমণ বেড়েছে এবং এতে অনেক কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যে ক্ষয়ক্ষতির স্থানগুলো পরিদর্শন করেছি এবং কৃষকদেরকে আশ্বস্ত করেছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করব। ভারতের মেঘালয়ে বন উজাড় করার ফলে খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে হাতির দল। পাহাড়ে তাদের আবাসস্থল ও খাদ্যের অভয়ারণ্য করা হলে স্থানীয়দের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। খেলার খবরে ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। 20 আগস্ট প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে 3-1 গোলে জয় পর বেশ ফুরফুরে মেজাজে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের আগে মাঠের অনুশীলন করেনি মাহবুবুর রহমান লিটুর দল। টিম হোটেলে রিকভারি সেশনের পাশাপাশি প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভিডিও অ্যানালাইসিস করেছে টিটুর শিষ্যরা। দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের। এদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে 7-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-23 বাছাইয়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে 1-0 গোলে হারে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সেই ম্যাচের ভুল শুধরে শেষ প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চান জায়ান নোভারা। বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে আগামী 29 আগস্ট এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে উড়বে বাংলাদেশ দল। নানা সীমাবদ্ধতার পরও নতুন ফুটবল মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গেল মৌসুমের প্রায় সব লোকাল ফুটবলারকে ধরে রেখে 4 বিদেশিদের ভরসা সাদা কালোদের। তবে 22 বছর পর লিগ শিরোপা ও প্রথমবারের মতো পেশাদার লিগের ট্রফি জেতা দলটি ক্লাব লাইসেন্সিং না করায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে না পারায় হতাশা ক্লাবের কোচ আলফেজ আহমেদের কণ্ঠে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। পল্টনের আউটারের এই রুগ্ন মাঠেই চলছে লিগ চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের অনুশীলন। মাঠ জটিলতায় আপাতত এই অনুপযুক্ত জায়গায় চলছে 2 সেশনে প্র্যাকটিস। 4 বিদেশি ও 3 নতুন লোকাল রিক্রুটের সাথে পুরনো প্রায় সব ফুটবলার আছেন সাদা কালোর ডেরায়। চ্যালেঞ্জ কাপের ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই নতুন মৌসুম শুরু করতে চায় সাদা কালোদের কোচ। আমরা এবারে চ্যালেঞ্জ কাপটা 12 তারিখে হবে সেপ্টেম্বরের। ন্যাশনাল টিমের কার্যক্রমের কারণে আমাদের সব প্লেয়াররা চলে গেছে, আর বিদেশি প্লেয়ারও আস্তে আস্তে 23 তারিখে আসবে। তো সব মিলে আমরা আসলে এই চ্যালেঞ্জ কাপের
সব প্লেয়ার পাচ্ছি না, মাত্র 2 দিন ট্রেনিং সেশন পাবো সব প্লেয়ারের। পরীক্ষিত সুলেমান দিয়াবাতের জায়গা পূরণ করেছে ক্লাবটি, 4 বিদেশিতে ভরসা তাদের। তবে জাতীয় দলের ক্যাম্পে থাকা 11 ফুটবলারকে কন্ডিশনিং ক্যাম্পে না পাওয়ায় প্রি সিজনে হচ্ছে কিছু সমস্যা। বোয়েটেংকে নিয়েছি গত বছর হাইস্ট স্কোরার সুলেমানের জায়গায়। মুজাফফরов আছে আমাদের পুরনো প্লেয়ার, এবং মরিসন একজন স্ট্রাইকিং জোনের প্লেয়ার আনছে, আর একটা ডিফেন্ডার কে রহমত মিয়াকে নিয়েছি, এবং রাফায়েল টুডু এন্ড সুমন রেজা আমাদের 3 জন লোকাল প্লেয়ার হিসেবে, আর বাকি আমাদের গতবারের ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের আছে। দীর্ঘ 22 বছর পর ট্রফি জয়ের স্বাদ পেলেও লাইসেন্সিং না করায় এএফসি চ্যালেঞ্জ লিগে না খেলতে পারার আক্ষেপ কোচের কণ্ঠে। এটা আসলে আমাদের ব্যর্থতাই মনে করি যে আমরা এফসি চ্যালেঞ্জ খেলতে পারি নাই। দর্শকদের চাহিদা যে মহামেডান এফসি চ্যালেঞ্জ কাপ খেলুক, বাট বিগত দিনে মহামেডান অনেক এইসব টুর্নামেন্ট খেলেছে, এখন পরিস্থিতির কারণে হচ্ছে না। বাট ভবিষ্যতে এইটা নিয়ে অফিসিয়ালরা খুব অডিট, তারা কিভাবে এটা করতে পারে আগামী বছর চেষ্টা করবে, আমাকে কথা দিয়েছে তারা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। শুক্রবার বিকেলে আসরের উদ্বোধন করবেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবারের আসরে এখন পর্যন্ত 35টি সংস্থার 402 জন অ্যাথলেট রেজিস্ট্রেশন করেছে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা 2টি গ্রুপে 40টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশীয় আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 120 জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করবেন। এবারের আসরের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানায় অ্যাথলেটিক্স ফেডারেশন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।